স্প্যান বসানো শেষে পদ্মা সেতুতে গুরুত্ব পাচ্ছে স্ল্যাবের কাজ। বসেছে অর্ধেকেরও বেশি। পুরো কাজ এগিয়ে নিতে 3 শিফট করার পরিকল্পনা। রেলটা আমাদের কাছে ক্রিটিক্যাল না, এবং কাজটাও সহজ। সেজন্য আমরা রোডওয়ে স্ল্যাবের দিকে আমাদের পরবর্তী ক্রিটিক্যাল পয়েন্ট রোডওয়ে স্ল্যাব, এটাই আমরা চেষ্টা করছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনার কারণে এবার 21শে বইমেলা হবে ভার্চুয়ালি, জানালো বাংলা একাডেমি। আয়োজন হবে কিভাবে, সিদ্ধান্ত কাল। দেশ জুড়ে জেঁকে বসেছে শীত, বুধবারের আগে কাটবে না কুয়াশা, শৈত্যপ্রবাহের আভাস। এবং ধুঁকতে থাকা রেলের স্বপ্ন এখন বুলেট ট্রেনের যুগে প্রবেশের সম্ভাব্যতা যাচাইয়ের পর শেষ নকশার কাজও। এমন উদ্যোগ বিলাসিতা, বলছেন বিশেষজ্ঞরা। পদ্মা সেতু এখন দৃশ্যমান। শুরুতেই সেই খবর। পদ্মা সেতুতে সব স্প্যান বসানোর পাশাপাশি অর্ধেকেরও বেশি স্ল্যাবের কাজও শেষ। তবে রেল স্ল্যাবের চেয়ে রোড স্ল্যাব বসানোর কাজকে বেশি চ্যালেঞ্জিং বলে মনে করছেন প্রকল্প পরিচালক। 1 বছরের মধ্যে সব স্ল্যাবের কাজ শেষ করা যাবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এদিকে কাজ দ্রুত শেষ করার জন্য 3 শিফট করার পরিকল্পনা করা হচ্ছে। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। সব স্পেনে দৃশ্যমান এখন পদ্মা সেতু। স্বপ্নের নতুন এক দিগন্তের দিকে হাঁটছে দেশ। দৃশ্যমান স্প্যানগুলোর বড় একটি অংশ জুড়ে চোখে পড়ে স্ল্যাব বসে যাওয়ার দৃশ্য। দ্বিতল এই সেতুর উপরের অংশে বসছে রোড স্ল্যাব, আর নিচের অংশে রেল স্ল্যাব। পুরো সেতুতে যোগ হবে 2791টি রোড স্ল্যাব আর 2959টি রেলওয়ে স্ল্যাব। উপরে চলবে 4 লেনের গাড়ি, তাই রোড স্ল্যাবগুলোর দৈর্ঘ্য 22 মিটার আর চওড়া 2 মিটার। নিচে সিঙ্গেল লাইনের রেল, তুলনামূলক ছোট তাই এই অংশের স্ল্যাব। প্রতিটি স্ল্যাব 8 মিটার লম্বা আর 2 মিটার চওড়া। এখন পর্যন্ত সেতুতে যোগ করা হয়েছে 1890টি রেল স্ল্যাব। সে তুলনায় রোড স্ল্যাব বসেছে কিছুটা কম, 1261টি। সেতুর উপরের অংশ দিয়ে ভিতরে প্রবেশ করাতে হবে রেল স্ল্যাব। একবার উপরের অংশে রোড স্ল্যাব বসে গেলে নিচের অংশে রেল স্ল্যাব প্রবেশ করানো সম্ভব হবে না, তাই আগে সেগুলো বসানোর কাজ শেষ করা হচ্ছে। তবে রোড স্ল্যাবের কাজকেই বেশি চ্যালেঞ্জিং বলে মনে করছেন প্রকল্প পরিচালক। রেলটা আগে করার পরে রোড করব, কাজে রেলটা আমাদের কাছে ক্রিটিক্যাল না, এবং কাজটাও সহজ। সেজন্য আমরা রোডওয়ে স্ল্যাবের দিকে আমাদের পরবর্তী ক্রিটিক্যাল পয়েন্ট রোডওয়ে স্ল্যাব, এটাই আমরা চেষ্টা করছি 3 শিফটে কাজ করার। আমরা লোকবল সংগ্রহের চেষ্টা করছি। সেতুতে 12,000 পিস রেলিং বসানো হবে। নভেম্বর মাস থেকে সেটারও কাজ শুরু হয়েছে। সবগুলো স্প্যান বসানোর পর বাকি থাকবে এই রেল ও রোড স্ল্যাব বসানোর কাজ। এখন পর্যন্ত অর্ধেকের বেশি স্ল্যাব বসানো গেছে। কাজের অগ্রগতিতে সন্তুষ্ট প্রকল্প কর্তৃপক্ষের আশা, আগামী 1 বছরের মধ্যেই স্ল্যাব বসানোর কাজ শতভাগ শেষ করা যাবে। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। এদিকে পুরো পদ্মা সেতু দৃশ্যমান হওয়ার প্রভাব পড়েছে ঢাকার পুঁজিবাজারেও। গেল 15 মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ডিএসসি বেড়েছে বেশিরভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দামও। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন পদ্মা সেতু নির্মাণে মাইলফলক বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়েছে। হরিপদ সাহার রিপোর্ট। দেশের অবকাঠামোগত উন্নয়নে এক মাইল ফলকের দিন ছিল 10 ডিসেম্বর। সব স্প্যান বসে যাওয়ায় দৃশ্যমান হয় পুরো পদ্মা সেতু, আর তার প্রভাব পড়েছে ঢাকার পুঁজিবাজারেও। বৃহস্পতিবার ডিএসইএক্সে যোগ হয়েছে 24 পয়েন্ট, আর এতেই পদ্মা সেতুর সব স্প্যান বসে যাওয়ার দিনে 15 মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছায় সূচকটি। শেষ স্প্যানটাও বসলো, এটাও কিন্তু মানুষের মনস্তাত্ত্বিক যে একটা আপনার অবস্থা, সেখানে কিন্তু খুবই পজিটিভ একটা ইম্প্যাক্ট রাখে। শেয়ার বাজার যেটা অর্থনীতিকে রিফ্লেক্ট করার কথা, যদিও দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে হচ্ছিল না, বাট এটা হবে বলে আমরা আশা করি। ডিএসইর ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য পর্যালোচনায় দেখা যায় চলতি বছরের মার্চে প্রধান সূচক নামতে নামতে 3600 পয়েন্টে গিয়ে ঠেকে, যা গেল বছরের আগস্টের শেষে ছিল 5095 পয়েন্ট। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নানা রকম উদ্যোগে বিনিয়োগকারীরা আস্থা পাচ্ছেন বলে মনে করেন এই বিশ্লেষক। লেনদেনের পরিমাণ এবং সূচকের অবস্থান দুটোই আশাজনক। এর প্রধানত কারণ হচ্ছে বাজার ব্যবস্থাপনায়
বিনিয়োগকারীদের আস্থা। সপ্তাহ ব্যবধানে ডিএসসির সরিয়া ও বাছাই সূচকে যোগ হয়েছে যথাক্রমে 34 ও 48 পয়েন্ট করে। দৈনিক গড় লেনদেন 55 কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে 834 কোটি টাকা। গত সপ্তাহে দরবারার শীর্ষ 5 প্রতিষ্ঠান ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং, ইউনিলিভার কনজিউমার কেয়ার, ফরচুন শুজ, রূপালী ইন্স্যুরেন্স এবং ফাইন ফুডস। এদিকে দাম হারানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ ল্যাম্পস, সিএপিএম বিডিবিএল ফান্ড, ইস্টার্ন ইন্স্যুরেন্স ও আনোয়ার গ্যালভানাইজিং। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সপ্তাহ ব্যবধানে বাজার মূলধন বেড়েছে 11,339 কোটি টাকা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। ধুঁকতে থাকা রেল বিভাগ এবার স্বপ্ন দেখছে বুলেট ট্রেনের যুগে প্রবেশের। এরই মধ্যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও বিশদ নকশার কাজও শেষ করেছে বাংলাদেশ রেলওয়ে। মন্ত্রী জানান দ্রুতই কাজ শুরু হতে পারে, তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন সার্বিক রেল ব্যবস্থাপনার উন্নয়ন না করে এমন উদ্যোগ হবে বিলাসিতা। নাজমুস সালেহ রিপোর্ট। বাংলাদেশের ট্রেন এখনো চলছে 70% মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন আর 50 ভাগেরও বেশি ঝুঁকিপূর্ণ লাইন দিয়ে। 100 কোটি টাকা বাজেট ঘাটতি আর প্রতি বছর গড়ে 2000 কোটি টাকা লোকসান দিয়ে পরিচালিত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এ অবস্থায় লক্কড় ঝক্কড় রেলের বেহাল দশা না ঘুচিয়েই বুলেট ট্রেনের প্রকল্প হাতে নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। ইতোমধ্যে 110 কোটি টাকা খরচ করে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও বিশদ নকশার কাজ শেষ করেছে রেলওয়ে। পরিকল্পনা অনুযায়ী ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত 227 কিলোমিটার উড়াল রেলপথ নির্মাণ করা হবে 6টি অত্যাধুনিক রেল স্টেশন। ট্রেন চলবে ঘন্টায় 300 কিলোমিটার বেগে, মাত্র 50 মিনিটেই পৌঁছে যাবে চট্টগ্রাম, অনেকটা রূপকথার মতো। সারা পৃথিবীতে যত হাই স্পিড রেলওয়ে আছে, সর্বাধিক হাই স্পিড সেই আদলেই আমরা ডিজাইন করছি। স্পিড ধরা হয়েছে 300 কিলোমিটার প্রতি ঘন্টায়। এটা ডবল ট্র্যাক থাকবে, এটাতে ইলেকট্রিক ট্র্যাকশন হবে এবং এটা সিগন্যালিং ব্যবস্থা হবে অটোমেটিক। প্রতিদিন 50,000 যাত্রী পরিবহন করা সম্ভব হবে বুলেট ট্রেনের মাধ্যমে। রেলমন্ত্রী জানান আগামী বছর জুন মাসে চূড়ান্ত কাজের কর্মপরিকল্পনা নেওয়া হবে। হাই স্পিড ট্রেনের এই প্রকল্পটা বাস্তবায়নের জন্য বহু যারা সামর্থ্যবান যারা দেশ তাদের আগ্রহ প্রকাশ করেছে। এইখানে বিনিয়োগ যদি আমরা দেখি যে এটা আমাদের জন্য ভায়াবল বা এটা মাননীয়, নিশ্চয়ই আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সেটা বিবেচনা করবেন। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন দেশের সার্বিক রেল ব্যবস্থাপনা খুবই নাজুক। এমন প্রেক্ষাপটে বুলেট ট্রেন টেকসই তো হবেই না, বরং রেলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বুলেট ট্রেনটা সময় উপযোগী হচ্ছে না। তার আগের ধাপ যেটা ইলেকট্রিক ট্রেন এবং নেটওয়ার্কের বিস্তৃতি এবং ইনফ্রাস্ট্রাকচারের সক্ষমতা আমার যদি না থাকে, অর্থনৈতিকভাবে সফল হবে কি না নাকি দেউলিয়া হবে, সেই ব্যাপারে কিন্তু দ্বিতীয়বার ভাবনার ব্যাপার আছে। প্রাথমিকভাবে 96,000 কোটি টাকা সম্ভাব্য ব্যয় ধরে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রঙিন আলোর ঝলকানি, বড়দিনের সাজে সেজেছে আয়ারল্যান্ড। উৎসব ঘিরে লকডাউন শিথিল করায় ধুম পড়েছে কেনাকাটায়। বড়দিনের সাজসজ্জা নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। রাত 11টার সময় আরও থাকছে। ব্যক্তিগত আইডি হ্যাক করে ধর্মীয় উস্কানি দিত বাংলাদেশের হ্যাকার গ্রুপ, প্রমাণ পেয়েছে ফেসবুক। ব্যবহারকারীদের আরও সতর্ক থাকার আহ্বান। দেশে কোভিড-19 সংক্রমণ বাদ সেধেছে অমর একুশে গ্রন্থমেলায়। এবার আর অন্যবারের মতো নয়। কোভিড সংক্রমণের কারণে বইমেলা অনুষ্ঠিত হবে ভার্চুয়ালি। বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব জালাল ফিরোজ রাতে এ তথ্য জানান। তবে আগামী বছরের অমর একুশে গ্রন্থমেলা ভার্চুয়ালি হলেও তা কিভাবে আয়োজন হবে সে বিষয়ে এখনও কোনো কিছু স্পষ্ট করেনি আয়োজক কমিটি। এসব বিষয়ে কাল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। প্রতি বছর ফেব্রুয়ারি এলেই পাঠক লেখকের মিলন মেলায় রূপ নেয় প্রাণের বইমেলা। মুখর থাকে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকা। তবে করোনার কারণে এবার আর দেখা যাবে না সেই চিরচেনা রূপ। করোনার ভ্যাকসিন কেনা এবং বিতরণের জন্য উন্নয়নশীল দেশগুলোকে 7,500 কোটি টাকা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সদস্য দেশ হিসেবে সহায়তা পাবে বাংলাদেশও। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে ম্যানিলা ভিত্তিক সংস্থাটি। এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া জানান, ভ্যাকসিনের সঠিক বিতরণের জন্য
সব দেশকে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। এডিবি জানায় সদস্য দেশগুলোর জন্য 50 কোটি ভ্যাকসিনের আমদানি নিশ্চিত করবে সংস্থাটি। পাশাপাশি হিমাগারে সংরক্ষণ, বিমানে পরিবহন, দেশগুলোতে সংরক্ষণ ও বিতরণেও সরবরাহ করা হবে এডিবির অর্থ। এশিয়ার দেশগুলো বিভিন্নভাবে ভ্যাকসিন আমদানির পরিকল্পনা করছে, তবে ফিলিপিন্স আর ইন্দোনেশিয়ার মতো দেশগুলো ভ্যাকসিন বিতরণের ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়বে, কারণ এই ভ্যাকসিন সংরক্ষণ করতে হবে -70°C তাপমাত্রায়। আমরা জানি করোনার বিস্তার ঠেকাতে নিরাপদ আর কার্যকর টিকাদান কর্মসূচির বিকল্প নেই। জীবন বাঁচাতে, কর্মক্ষেত্রে, ভ্রমণে, সব কাজেই আস্থা ফেরাতে ভ্যাকসিনের সুষ্ঠু বিতরণ ও প্রয়োগ নিশ্চিত করতে হবে। সংকটের সময় নিশ্চিত করতে চাই এডিবির সদস্য দেশগুলোর তহবিল সংকট হবে না। সাধারণ মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দিতে হবে। করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও 19 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,986 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে 24 ঘন্টায় দেশে নতুন শনাক্ত হয়েছেন 1,884 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 16,323 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 29,44,252 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,884 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,87,849 জন। 24 ঘন্টায় মারা গেছেন 19 জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন 6,986 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,866 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,14,318 জন। দেশ জুড়ে জেকে বসতে শুরু করেছে শীত। রাজধানীতে দেখা মেলেনি সূর্যের। বুধবারের আগে কুয়াশা কাটছে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সপ্তাহের মধ্যেই তীব্র শৈত্যপ্রবাহের আভাস রয়েছে। ঘন কুয়াশার সাথে যোগ হয়েছে কনকনে শীত। রাজধানীতে ছুটির দিন সকাল দেখা পায়নি সূর্যের। কুয়াশার জন্য সূর্য উঠতেছে না, সূর্যের তাপও পাইতেছি না। শীত তো অনেক, শীতটা তো কুয়াশার জন্য অনেক ইয়া করছে, সূর্য দেখা যাইতেছে না। কুয়াশা আছে কদিন ধরেই, ঠান্ডা বেড়ে গেছে হঠাৎ করে। এতদিন তো একটু কম কম চলছিল, আগের তুলনায় আজকের শীত একটু বেশি। বাইক চালানোর সময় বাতাসটা লেগে শরীরটা থরথর করে কাঁপছে। আবহাওয়া অফিস বলছে এই কুয়াশা বিজয় দিবসের আগে কাটছে না। 17 কিংবা 18 ডিসেম্বর থেকে উত্তরাঞ্চল হয়ে সারা দেশে বয়ে যাবে তীব্র শৈত্যপ্রবাহ। উত্তরের বাতাস এখনো প্রবল হয়নি। যত উত্তরের বাতাস প্রবল না হলে বঙ্গোপসাগর থেকে আমাদের ময়েশ্চার চলে আসে এবং তার ফলে কুয়াশার পরিমাণটা বেশি থাকে। শীতের পরিমাণ কিন্তু কয়েকদিন ধরে কাছাকাছি আছে। আশা করছি 17-18 পরে তাপমাত্রা কমা শুরু করবে এবং শৈত্যপ্রবাহ চলে আসতে পারে। এখনো আসেনি পৌষ, কাজেই আরও বাড়বে শীতের দাপট, আর তখন কমে আসবে কুয়াশাও। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে প্রতিদিন। গেল এক সপ্তাহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে মারা গেছে 12 শিশু। চিকিৎসা নিয়েছেন 5 শতাধিক মানুষ। বিস্তারিত সাইফুর রহমান রকের রিপোর্টে। ভোরে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে রাজশাহী। খেতে শিশিরে ভিজে আছে মাঠের বিভিন্ন ফসল। সড়কে ঝুঁকি এড়াতে সকালে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কনকনে ঠান্ডা বাতাসে সবচেয়ে দুর্ভোগে পড়েছে ভাসমান ও ছিন্নমূল মানুষ। পথের ধারে খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণে আপ্রাণ চেষ্টা তাদের। আর চাদর অথবা গরম কাপড় মুড়িয়ে কাজে বের হচ্ছে গ্রামীণ জনপদের খেটে খাওয়া মানুষেরা। ঠান্ডার লেগে আগুন পাচ্ছে, শীত, কোনো কিছু বস্ত্র নাই। কুয়াশাতে কাজকর্ম করা তো খুব কষ্ট লাগছে তো। এদিকে শীতের কারণে রামেক হাসপাতালে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। শীতের কারণে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, এই কারণে আমরা এখানে আসছি। ঠান্ডা লাগছে, কারেন্টের তাপ দিচ্ছে। শ্বাসকষ্ট বেড়ে গেলে বাচ্চা দুধ খেতে পারবে না বা জ্বর বেড়ে যাচ্ছে, এবং অর্থাৎ কখন তাকে হাসপাতালে নিয়ে আসতে হবে, সময় মতো হাসপাতালে নিয়ে আসতে হবে, সেই ব্যাপারেও আমরা পরামর্শ দিচ্ছি। কুয়াশা কেটে গেলেই শীতের তীব্রতা আরও বাড়বে বলে আভাস দেন এই আবহাওয়াবিদ। কুয়াশাটা আরও মোটামুটি 5 থেকে 7 দিন, এক সপ্তাহের মতো আর থাকতে পারে। তারপরে আস্তে আস্তে তাপমাত্রা কমবে। মেডিকেলে ঠান্ডাজনিত রোগে বর্তমানে শিশু ওয়ার্ডে 200-র বেশি রোগী ভর্তি রয়েছে। আইডি হ্যাক করে ধর্মীয় উস্কানি সহ বিভিন্ন অপপ্রচার চালানোর অভিযোগে বাংলাদেশের 2টি হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিল ফেসবুক।
শুক্রবার এক বিবৃতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমটি জানায়, ডনস টিম ও ক্রাফট নামের দুটি হ্যাকার গ্রুপ বিভিন্ন ব্যক্তির আইডি হ্যাক করে এই অপপ্রচার চালিয়েছে। এই অবস্থায় ব্যবহারকারীদের নিজেদের নিরাপত্তায় আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে তারা। আর প্রযুক্তিবিদরা বলছেন, এই সুযোগ ব্যবহার করে ফেসবুকের কাছে হ্যাকিংয়ের আরও তথ্য চাইতে পারে দেশের আইন শৃঙ্খলা বাহিনী। শুক্রবার ফেসবুকের দেওয়া বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের ডনস টিম এবং ক্র্যাফ একত্রিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি এবং পেজ নানা অজুহাতে রিপোর্ট করতে থাকে। আইডি নিষ্ক্রিয় করার পর সেসব আইডি ও পেজের দখল নিতে কাজ করত গ্রুপ দুটি। অ্যাকাউন্টের দখলে নিতে বৈধ ব্যবহারকারীর ইমেইল এবং মোবাইল বা কম্পিউটার ব্যবহার করেছে হ্যাকাররা। অ্যাকাউন্ট ও পেজ হ্যাক করে সেগুলোতে ধর্মীয় উস্কানিমূলক বিভিন্ন নিজস্ব কন্টেন্ট ছড়ানোর কাজে ব্যবহার করেছে বলে তদন্তে বেরিয়ে এসেছে। আইডি এবং হ্যাক হচ্ছে পাসওয়ার্ড ছিনিয়ে নিচ্ছে এই শুধু লিঙ্ক টেকনোলজির মাধ্যমে। হ্যাকার একটা ফাঁদ ফেলে, ফাঁদটাকে ইনবক্সে বিভিন্ন লিঙ্ক পাঠিয়ে দেয় কিংবা ইমেইলে কোনো লিঙ্ক পাঠিয়ে দেয়। ইনবক্সে একটা লোভনীয় অফার দিয়ে আপনাকে একটা লিঙ্ক দিল, এই লিঙ্কে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করুন। লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনার মোবাইলের যাবতীয় তথ্য, বিশেষ করে আপনার কন্ট্যাক্ট, আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, এভরিথিং হ্যাকারদের কাছে ডাটাবেসটা চলে যায়। এই দুটি গ্রুপ ধর্মীয় উস্কানি সহ বিভিন্ন অপপ্রচার চালিয়েছে এমন অ্যাকাউন্ট ও পেজগুলো ইতোমধ্যেই সরিয়ে দেওয়ার কথা জানিয়েছে ফেসবুক। পাশাপাশি যাদের ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ হ্যাক হয়েছে তাদেরও বিষয়টি অবহিত করেছে তারা। প্রযুক্তিবিদরা বলছেন, ফেসবুক কর্তৃপক্ষের দেয়া এই সুবিধা ব্যবহার করে হ্যাকিংয়ে আরও তথ্য চাইতে পারে দেশের আইনশৃঙ্খলা বাহিনী। এখন ফেসবুক থেকে একটা সাড়া পাওয়া যাচ্ছে এবং পাশাপাশি ফেসবুক একটা ডাটাবেস প্রকাশ করেছে। এটা কিন্তু সত্যি প্রশংসনীয় এবং আমাদের প্রশাসনের জন্য এটা খুবই উপকারী হবে। শুধু বাংলাদেশ নয়, ভিয়েতনামেরও হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আগামীতে চতুর্থ বিপ্লবে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আইসিটি খাতকে বিশেষ ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। একই সঙ্গে পদ্মা সেতু নির্মাণের অগ্রগতির মাধ্যমে সরকার বিভিন্ন মহলের সমালোচনার জবাব দিয়েছে বলেও জানান তিনি। ডিজিটাল ওয়ার্ল্ড 2020-এর সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। নেক্সট লেভেলটা আমাদেরকে যেতে হবে, আর সেটা হলো আপনার ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটাকে ইনশাআল্লাহ আমরা লিড করব। পদ্মা সেতু সম্বন্ধে তারা শুধু টাকার কথা বলে নাই, তারা বলছে বিশ্ব ব্যাংকের মতন প্রফেশনাল অর্গানাইজেশন যদি না থাকে তাহলে এত বড় প্রকল্পটা কিন্তু কোনোদিন বাস্তবায়ন করা সম্ভব নয়। আমরা কিন্তু প্রমাণ করে দিয়েছি নিজের টাকায় করতে পারি এবং যত বড়ই প্রকল্প হোক না কেন আমরা সেটা বাস্তবায়ন করতে পারি। এবার এক মাস পর শুক্রবার আখ মারাই শুরু করেছে নাটোর জেলার দুটি চিনিকল। লক্ষ্য প্রায় 30,000 মেট্রিক টন চিনি উৎপাদন। অন্যদিকে বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন শ্রমিক কর্মচারীরা। নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। নাটোর চিনিকল ও নর্থ বেঙ্গল চিনিকলে শুক্রবার বিকেলে আখ মারাই শুরু হয়েছে। সবসময় নভেম্বরের মাঝামাঝিতে হলেও এবার প্রায় এক মাস পর মারাই শুরু হলো। গত মৌসুমে দেরিতে আখের দাম পরিশোধ করায় বিপাকে পড়েন কৃষকরা। তাই চলতি মৌসুমে দ্রুত টাকা প্রদানের দাবি জানান তারা। আমাদের খুব ক্ষতি হয়েছে, আমরা সাথী ফসল করতে পারি নাই। আমাদের আখের বিল পরিশোধ করে না, লেটে পরিশোধ করে, এক বছরের বিল আরেক বছর দেন, এই একটা সমস্যা আমাদের। চিনিকল দুটি চলতি মারাই মৌসুমে 3,99,000 মেট্রিক টন আখ মারাই করে প্রায় 30,000 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আখ মারাই শুরু হওয়ায় খুশি হলেও বেতন ভাতার 10.5 কোটি টাকা বকেয়া থাকায় মানবেতর জীবন পার করছেন শ্রমিক কর্মচারীরা। আমাদের শ্রমিক কর্মচারীরা আজকে ঘরে চাউল নাই, খাবার নেই। তারা 6 মাস থেকে বেতন না পেয়ে অভুক্ত অবস্থায় তারা বাড়িতে লজ্জা ঢুকতে পারছে না। 6 মাস থেকে বেতন কিছু পাই নাই, বিনা স্বার্থে শ্রম দিতে হচ্ছে সুগার মিলের সাথে। এই অবস্থায় বেতন ভাতা পরিশোধের আশ্বাস দিয়েছেন নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক। সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। ওখানে টাকা পাঠালে ওনারা নির্দেশনায় দেয় যে কোন খাতে কোন টাকা ব্যয় করা যাবে, আমরা সেইভাবে আমরা কাজ করব। গত মৌসুমে দুইটি চিনিকল 25,000 মেট্রিক টন চিনি উৎপাদন করে। এর মধ্যে প্রায় 10,500 মেট্রিক টন চিনি অবিকৃত রয়েছে। সময় সংবাদ, নাটোর। আর 2 সপ্তাহ পরেই খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এই উপলক্ষে আয়ারল্যান্ডে চারদিকে রঙিন আলোর ঝলকানি। বড়দিনের সাজে সেজেছে ওই দ্বীপরাষ্ট্রটি। উৎসব ঘিরে লকডাউন শিথিল করায় ধুম পড়েছে কেনাকাটায়। সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত।
করোনা মহামারীর কারণে বছর জুড়ে প্রতিটি উৎসবই ছিল মলিন। তবে সেই মলিনতা দূর করতে বড়দিন সামনে রেখে এবারের আলোকসজ্জার রংটা একটু বেশি আয়ারল্যান্ডে। দিনের বেলায় শপিং মলে ভিড় কিছুক্ষণের জন্য হলেও ভুলিয়ে দেবে মহামারীকে। 25শে ডিসেম্বর বড়দিনের উৎসবের আমেজ শুরু হয় মূলত ডিসেম্বরের শুরু থেকেই। লাল, নীল, সাদা, বেগুনি ছাড়াও হরেক রকমের আলোকসজ্জার রাতের শট দেখতে প্রতি বছর যে ভিড় থাকতো এবার তেমনটা নেই বললেই চলে। তারপরও নানা রঙের আলোর ছটায় প্রকৃতি যেন হেসে আমন্ত্রণ জানাচ্ছে বড়দিনের উৎসবের। করোনা পরিস্থিতির কারণে এবার আলোকসজ্জা আনা হয়েছে বেশ বৈচিত্র্য। করোনা পরিস্থিতি ভুলে থাকার জন্য আমাদেরকে এই আলোকসজ্জা দিবে এক বিশেষ আনন্দ। আলোর ফোয়ারার এই বর্ণিল রূপ একটু হলেও বাড়তি আনন্দে মনের খোরাক যোগাবে খ্রিস্ট ধর্মের বড়দিনের উৎসব। এবছর করোনা মহামারীতে উৎসবে কিছুটা ভাটা পড়লেও আগামী বছর হবে এই আলোর মতোই রঙিন, এমনটাই প্রত্যাশা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।